নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি একটা নতুন বিষয় নিয়ে। বিষয়টার নাম হচ্ছে পরিবেশবিদ্যা। আমরা নিচের ক্লাসে পরিবেশবিদ্যা সম্পর্কে আমরা বিষয়টা পড়িনি ঠিকই, কিন্তু পরিবেশ বিজ্ঞান এই বিষয়টা সম্পর্কে পড়ছি। ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8 পরিবেশ বিজ্ঞান রয়েছে, তারপরে 9, 10 রয়েছে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। কিন্তু একাদশ শ্রেণীর একটা নতুন সাবজেক্ট রয়েছে যার নাম হচ্ছে পরিবেশবিদ্যা। তাই পরিবেশবিদ্যা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কাজে লাগবে, ছোটদের বড়দের প্রত্যেকের কাজে লাগবে। কিন্তু এখানে আমরা যে মূল আলোচ্য বিষয়টা আলোচনা করব সেটা কেবলমাত্র কি একাদশ শ্রেণীর যারা পরীক্ষা দিবে ফার্স্ট সেমিস্টার তাদের যেমন কাজে লাগবে, আর যারা সামনে প্রাইমারি টেট রয়েছে সেই প্রাইমারি টেটের প্রশ্নগুলো যেগুলো পড়ে সেরকম টাইপের কিছু প্রশ্ন আমরা বেছেছি, সেগুলো কাজে লাগবে। তাই পরিবেশবিদ্যায় একাদশ আর প্রাইমারি টেটের যে একটা বিষয় রয়েছে যার নাম হচ্ছে কি মানুষ ও পরিবেশ, এই বিষয় নিয়ে আমরা বেশ কয়েকটা প্রশ্ন বেছে নিয়েছি। সেই বোর্ডে সেই প্রশ্নগুলো আমরা বেছে লিখে নিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে এখানে, সেই কোশ্চেনটা হচ্ছে কি না অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকছে 1 নম্বর ইউএনইপি। ইউএনইপি অর্থাৎ ইউনেপ। ইউনেপের পুরো নাম কি না, ইউনেপের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। দেখো দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে যার নাম হচ্ছে কত খ্রিস্টাব্দে একটা পরিবেশ সংক্রান্ত বই, এটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সালটা মনে রাখতে হবে আমাদের 1994 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। তাও 3 নম্বর কোশ্চেন দেখো, সভোজীরা অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সেই সভোজীরা কয় প্রকার হয়ে থাকে ও কী কী? না, সভোজীরা প্রধানত 2 প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে আলোকজীবী, 2 হচ্ছে অনালোকজীবী। তাহলে 1 হচ্ছে আলোকজীবী, 2 হচ্ছে অনালোকজীবী। 4 নম্বর কোশ্চেন দেখো, অচিরাচরিত শক্তির একটি উদাহরণ দাও। যেগুলো এখনো পর্যন্ত সঠিক ব্যবহার হয়নি, যেগুলো ব্যবহার ক্রমাগত বাড়ছে, যে শক্তিগুলো সাধারণত ব্যবহার করলে শেষ হয়ে যায় না, সেই শক্তিগুলোকে আমরা বলি অচিরাচরিত শক্তি। এখানে একটি উদাহরণ দিতে বলেছে, আমরা জানবো কি সূর্যালোক। এছাড়া আমরা জানি বায়ু শক্তি রয়েছে, এছাড়া আমরা জানি কি গোবর গ্যাস শক্তি রয়েছে, এছাড়া আমরা কি জানি না আমরা জোয়ার ভাটা শক্তি। এগুলো সব কিন্তু অচিরাচরিত শক্তির উদাহরণ। দেখো 5 নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদানগুলি কয় প্রকার ও কী? পরিবেশের উপাদানগুলিকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করব। 1 হচ্ছে সজীব উপাদান, 2 হচ্ছে জড় উপাদান। তাহলে কি দাঁড়ালো? 1 হচ্ছে সজীব উপাদান, 2 হচ্ছে জড় উপাদান। দেখো 6 নম্বর প্রশ্ন, না একটি চিরাচরিত শক্তির উদাহরণ দাও। চিরাচরিত বলতে কি বোঝায়? না যে শক্তিগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, যে শক্তিগুলো ব্যবহার করলে শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে শক্তিগুলো ব্যবহার করলে পরিবেশ দূষণ ঘটায়, সেই শক্তিগুলোকে বলবো আমরা চিরাচরিত শক্তি। তার একটা উদাহরণ দিতে বলছি, দেখো কয়লা পুড়িয়ে পাওয়া শক্তি হচ্ছে তাপ শক্তি, একটা হচ্ছে চিরাচরিত শক্তির উদাহরণ। 7 নম্বর কোশ্চেন রয়েছে, স্তব্ধ স্তর কাকে বলে? স্তব্ধ স্তর বলতে কি বোঝায়? আমরা জানি যে ক্ষুব্ধমণ্ডল যেটাকে আমরা বলি টপোস্ফিয়ার, টপোস্ফিয়ার আর শান্তমণ্ডল যেটা বলি স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তরের মধ্যবর্তী স্তরকে আমরা বলবো স্তব্ধ স্তর। ঠিক আছে, ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডলের মধ্যবর্তী স্তরকে বলবো আমরা না স্তব্ধ স্তর। 8 নম্বর কোশ্চেন দেখো, অশ্বমণ্ডল কাকে বলে? অশ্বমণ্ডল বলতে আমরা বুঝি, দেখো শিলার সমন্বয়ে গঠিত, শিলা দ্বারা গঠিত ভূপৃষ্ঠের একেবারে উপরে শক্ত আবরণটাকে আমরা বলবো অশ্বমণ্ডল। ঠিক আছে, শিলার সমন্বয়ে গঠিত ভূপৃষ্ঠের শক্ত আবরণ যাকে আমরা শিলামণ্ডলও বলে থাকি। শিয়াল কি? পরবর্তী কোশ্চেন 9 নম্বর, শিয়াল কি? শিয়াল বলতে দেখো এই অশ্বমণ্ডল যেটা শিলামণ্ডল বলি তার একেবারে উপরের অংশ, যেখানে সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত উপাদানগুলো থাকে। সিলিকা অ্যালুমিনিয়াম এটা হালকা বলে এটা একেবারে উপরের স্তরে থাকে। দেখো 10 নম্বর প্রশ্ন, সীমা কি? সীমা বলতে কি বোঝায়? না এই যে অশ্বমণ্ডল যেটাকে আমরা শিলামণ্ডল বলেছি, এই শিয়াল স্তরের একেবারে নিচের দিকে একটু ভারী হয়, কারণ এখানে ম্যাগনেসিয়াম উপাদানটা একটু ভারী উপাদান, তাই এটা ভারী হওয়ার পর নিচের দিকে থাকে, ঘনত্ব একটু বেশি। অর্থাৎ সীমা বললে বলবো সিলিকা আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত অংশটাকে বলবো আমরা সীমা। 11 নম্বর কোশ্চেন দেখো, জীবমণ্ডল কি? না জীবমণ্ডল বলতে আমরা বুঝি
না পৃথিবীর মধ্যে যে এলাকায় জীবের অস্তিত্ব খুঁজে পাবো আমরা তাকে আমরা বলবো জীবমণ্ডল। জীবের অস্তিত্ব থাকাকে আমরা জীবমণ্ডল বলবো। 12 নম্বর কোশ্চেন দেখো, কমিউনিটি কাকে বলে? কমিউনিটি বলতে বুঝি আমরা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ আর প্রাণীর সমন্বয়ে যারা বসবাস করবে তাকেই কমিউনিটি বলবো আমরা। 13 নম্বর কোশ্চেন দেখো, বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র না, বাস্তুতন্ত্র বলতে আমরা বুঝি যখন কোনো একটা পরিবেশের মধ্যে সজীব ও অজীব জাত উপাদানগুলি পারস্পরিকভাবে সেখানে মিথস্ক্রিয়ায় বসবাস করবে তখন তাকে বাস্তুতন্ত্র বলবে। এরকম বাস্তুতন্ত্র রয়েছে আমাদের, যেমন জলজ বাস্তুতন্ত্র রয়েছে, বনভূমির বাস্তুতন্ত্র রয়েছে, মরু অঞ্চলে বাস্তুতন্ত্র রয়েছে, মেরু অঞ্চলে বাস্তুতন্ত্র রয়েছে, হ্যাঁ অনেক অনেক বাস্তুতন্ত্র রয়েছে। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, সর্বভোগ প্রাণীর একটি উদাহরণ দাও। সর্বভোগ প্রাণী বলতে আমরা জানি যে প্রাণীগুলো সব কিছু খায়, সর্বভোগ প্রাণী বলবো। এরকম একটা উদাহরণ হচ্ছে যে মানুষ, এছাড়াও কিন্তু কাককে আমরা সর্বভোগ প্রাণী বলবো। 15 নম্বর কোশ্চেন দেখো, পপুলেশন কাকে বলে? না, পপুলেশন বলতে বুঝি না কোনো ভৌগোলিক পরিবেশে বসবাসকারী কোনো একটা জায়গায় কোনো একটা পরিবেশের মধ্যে ভৌগোলিক এলাকার মধ্যে যদি একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বসবাস করে তখন তাকে আমরা পপুলেশন বলবো। ঠিক আছে, এরপর আমরা 16 নম্বর কোশ্চেন করবো। এরপর চলে আসছি 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে কি রয়েছে? রেগোলিথ কি? রেগোলিথ শব্দটা আমরা আবহবিকার চ্যাপ্টারে পেয়েছি। এই এছাড়া আমরা পেয়েছি শিলা থেকে পেয়ে থাকবো, শিলার মধ্যে পেয়ে থাকবো। রেগোলিথ বলতে আমরা বুঝি যখন আবহবিকার ঘটবে না, সে আবহবিকারের প্রভাবে ভূত্বকের উপর যে সৃষ্ট শিথিল চূর্ণ বিচ্ছিন্ন স্তর লক্ষ্য করা যাবে তাকে আমরা রেগোলিথ বলবো। তাহলে আবহবিকারের প্রভাবে ভূত্বকের উপরে যে শিথিল চূর্ণ বিচ্ছিন্ন স্তর লক্ষ্য করা যাবে তাকে আমরা বলবো রেগোলিথ। 17 নম্বর প্রশ্ন দেখো, লেন্টিক হ্যাবিটেট কি? লেন্টিক হ্যাবিটেট বলতে আমরা বুঝি না জলাভূমি, পুকুর প্রভৃতি আবদ্ধ জলের একেবারে প্রাকৃতিক বাসভূমিকে বলবো আমরা কি? লেন্টিক হ্যাবিটেট। আবদ্ধ জলের প্রাকৃতিক বাসভূমি, যেখানে কি জলাশয়গুলো কি আবদ্ধ অবস্থায় থাকবে, যেমন জলাভূমি একটা নির্দিষ্ট এলাকায় আবদ্ধ হয়ে থাকে, যেমন পুকুর এগুলো আবদ্ধ হয়ে থাকে, হ্রদ এগুলো হতে পারে আবদ্ধ হবে, এরকম বাসভূমি দেখা গেলে সেগুলোকে আমরা বলবো লেন্টিক হ্যাবিটেট। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, লোটিক হ্যাবিটেট কি? লোটিক হ্যাবিটেট বলতে আমরা বুঝি এটা যেমন আমরা বলছি আবদ্ধ জলাভূমি, এখানে আমরা বলবো কি মুক্ত জল যেটা বয়ে যায় প্রবাহিত হবে, যেমন ঝর্ণা, নদী প্রভৃতি মুক্ত জলের প্রাকৃতিক বাসভূমিকে আমরা বলবো লোটিক হ্যাবিটেট। তাহলে আমরা পেয়ে গেলাম 18 নম্বর প্রশ্ন লোটিক হ্যাবিটেট। 19 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 19 নম্বর প্রশ্ন রয়েছে ইকোটোন কি? ইকোটোন বলতে আমরা বুঝি দেখো দুটি বাস্তুতন্ত্র পাশাপাশি যদি অবস্থান করে, তাহলে পুকুরের বাস্তুতন্ত্র আর স্থলভূমির বাস্তুতন্ত্র। তাই পুকুরের জলাভূমির বাস্তুতন্ত্র যেখানে শুরু হচ্ছে আবার স্থলভূমির বাস্তুতন্ত্র যেখানে শুরু হচ্ছে, সেই মধ্যবর্তী অঞ্চলটাকে বলবো আমরা কি ইকোটোন। এখানে আবার অন্য ধরনের জীব লক্ষ্য করা যায়, জলাভূমির বাস্তুতন্ত্র, স্থলভূমির বাস্তুতন্ত্র, মধ্যবর্তী এলাকা সেই অঞ্চলটাকে বলবো আমরা ইকোটোন। অর্থাৎ দুটি সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা ইকোটোন বলবো। 20 নম্বর প্রশ্ন, মানুষ নির্মাণ বা নির্মিত পরিবেশ কি বলবো? মানুষের তৈরি পরিবেশটা কি বলবো? না টেকনোস্ফিয়ার। এটা আমাদের নতুন একটা প্রশ্ন, টেকনোস্ফিয়ার মানুষের তৈরি তোমার হচ্ছে পরিবেশটাকে বলবো আমরা টেকনোস্ফিয়ার। 21 নম্বর প্রশ্ন দেখো, একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি? এটা আমরা সবাই জানি, এই গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, CO2। দেখো এটা কিন্তু পরিবেশের মধ্যে 49% থাকে, এছাড়া মিথেন হতে পারে, CH4 এগুলো থাকবে। তাহলে একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 22 নম্বর প্রশ্ন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি থাকে? না সিম্বগোত্রীয় উদ্ভিদ বলতে আমরা বুঝি যেমন ডাল জাতীয় উদ্ভিদগুলোকে আমরা বলি, এই জাতীয় উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। মনে রাখতে হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। 23 নম্বর প্রশ্ন দেখো, একটি জলবাহিত রোগের নাম কি? আমরা সবাই জানি একটি জলবাহিত রোগের নাম হচ্ছে টাইফয়েড। কলেরা হতে পারে, টাইফয়েড হচ্ছে একটি জলবাহিত রোগ, কলেরা লিখতে পারো তোমরা। 24 নম্বর প্রশ্ন দেখো, ঝুম চাষ কোন ধরনের কৃষিকাজের মধ্যে পড়ে? ঝুম চাষটা প্রধানত কি না স্থানান্তর কৃষির মধ্যে পড়ে। ঝুম চাষ সাধারণত কি হয় না পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা করে থাকে। কোনো একটা এলাকায় দেখা গেল কি তারা বন জঙ্গল পরিষ্কার করলো, পরিষ্কার করে জমি বের করলো, জমি কর্ষণ করলো, কর্ষণ করে চাষবাস করতে শুরু করলো। চাষবাস করার পর সেখানে যখন উর্বরতা শক্তি একেবারে নষ্ট হয়ে গেল তখন তারা অন্যত্রে চলে গেলো যাযাবরের মতো গিয়ে, আবার সেখানে গিয়ে বন জঙ্গল পরিষ্কার করে আবার জমি কর্ষণ করে সেখানে চাষবাস করতে শুরু করলো। এই যে স্থানান্তর পদ্ধতি তারা কৃষিকাজ করে বলে এটাকে স্থানান্তর কৃষি বলবো। দেখো 25 নম্বর কোশ্চেন, একটি বিয়োজক প্রাণীর নাম লেখো যারা কি কোনো বস্তুকে মৃত বা কোনো বস্তু কি করতে পারে একটা ভেঙে ফেলতে পারে, অর্থাৎ জটিল থেকে সরলে পরিণত করে দিতে পারে।
এরকম একটি বিয়োজক প্রাণীর নাম হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে আজ আমরা এই যে মানুষ ও পরিবেশবিদ্যা সম্পর্কে 25টা প্রশ্ন আলোচনা করলাম। এই 25টা প্রশ্ন তোমরা ভালো করে এটাকে লক্ষ্য করবে বা পর্যবেক্ষণ করবে, এখান থেকে প্রশ্ন থাকতেই পারে। এরপরে আমরা ধারাবাহিকভাবে এই একাদশ শ্রেণী এবং প্রাইমারি যে টেট যে পরীক্ষার যে প্রশ্নগুলো যেরকম ধরনের পড়ে সেই প্রশ্নগুলো আমরা ভিডিও আকারে দিতে থাকবো। তাহলে এখানে আজ পর্যন্ত কাজ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। ঠিক আছে।